দুমাস যেতে না যেতেই ভেস্তে যেতে বসেছে দুর্বল আর সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। ঋণ খেলাপিতে ডুবতে বসা ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাইছে না। এদিকে সরকার মালিকানাধীন ব্যাংকের কর্মকর্তারাও চাইছেন না বেসরকারি ব্যাংকের সাথে মিলতে। বিশ্লেষকরা বলছেন, বড় বড় ঋণ খেলাপিদের দায়মুক্তি দিতেই বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। ঋণ লোপাটে বিপর্যস্ত ফার্মার্স ওরফে পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। কেন্দ্রীয় ব্যাংকের মার্জার নীতিমালা ঘোষণার আগেই তড়িঘড়ি করে গেল 18 মার্চ বাংলাদেশ ব্যাংকে বসে চুক্তি করে পদ্মা ব্যাংককে নিজেদের সাথে একীভূত করার কথা জানিয়েছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। এক্সিম ব্যাংকের জাল পড়েছে পদ্মা নদীতে, যাকে যাকে ইলিশ আসবে। তবে দুমাস যেতে না যেতেই বেসরকারি ইউসিবিএল ব্যাংকের সাথে একীভূত হওয়ার প্রশ্নে বেঁকে বসেছে বেসরকারি খাতের আরেক ডুবন্ত ন্যাশনাল ব্যাংক। চট্টগ্রাম ভিত্তিক একটি ব্যবসায়িক গ্রুপ ন্যাশনাল ব্যাংক কিনে নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের মার্জার প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ব্যাংকটির নতুন পর্ষদ। আরো 5,000 কোটি আর বাইরে থেকে আনবো, 1.5% সুদ। চিন্তা করিয়েন না, আমরা ব্যবসায়ী, চিন্তা করিয়েন না। গত 15 দিনে কি পরিমাণ ডিপোজিট উঠে গেছে আপনার জানা আছে? এটা উপজেট উঠছে কেন, বাস বলে উঠছে, এখন তার বাস হচ্ছে না, ওই ডিপোজিট আবার ফেরত আসবে। এই ব্যাংকটি এখন আরো বেশি আসবে, এখন সবাই আসবে। তবে কি মুখ থুবড়ে পড়ছে ব্যাংক একীভূত বা মার্জার করার উদ্যোগ? মোটিভেশনের মধ্যে তো গন্ডগোল আছে। আমার অবজেক্টিভ তো ডিফারেন্ট। মার্জারের মধ্যে তো আসলে কিছু লোকের দায়মুক্তি হবে। মার্জারের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমের উন্নতি হবে সেটা আমি মনে করি না। এইভাবে যেভাবে হচপচ করতেছে এরা, এবং এটার মাধ্যমে কিছু লোকের দায়মুক্তি হবে। ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার আগে বিশাল অঙ্কের ঋণের সুদ মাফ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কৌশলী উত্তর ব্যাংক কর্তৃপক্ষের। প্রায় 2300 কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছে, এখন ব্যাংকটি যাদের কবজায় গেল। সুদ মওকুফ করা না, আমি বলি 2300 কোটি টাকা সুদ মওকুফটা বড় জিনিস না। যদি সেখানে আমি আমার তার থেকে 4000-5000 কোটি টাকা যদি সেখান থেকে আমি লাভ পেয়ে থাকি। সুদ মাপের জন্য যত বড় খেলাপি, যত বেশি শক্তিমান, তত বেশি সুদ খেলা, এবং সুদ মাপটা একেবারে মরালি হ্যাজার্ডাস করতে হয় না। ঋণ খেলাপ, পর খেলাপ, মানি লন্ডারিং, একই সূত্রে গাথা। এদেরকে আমার মনে হয় জেল জুলুম দেওয়া দরকার নেই। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। বিদেশ থেকে 3000 কোটি টাকা বিনিয়োগ আনার পাশাপাশি আর কোনো লুটপাট হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ। সুশান্ত সিনহা, 71, ঢাকা। বাংলাদেশে বর্তমানে 61টি ব্যাংক আছে। এর মধ্যে 40টির অবস্থা ভালো বলে বলছে বাংলাদেশ ব্যাংক, এবং অন্যগুলো কিছুটা দুর্বল, এবং সেই দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে সবল ব্যাংকের একীভূত করার যে প্রক্রিয়া, সেটি চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে বলছেন অনেকে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। সঙ্গে সুশান্ত সিনহা, যার রিপোর্টটি আমরা দেখছিলাম, তাকেও একটু যুক্ত করে নিতে চাই। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। শুরুতে সুশান্ত, আপনার কাছে একটু জানি যে আপনি আপনার রিপোর্টে বলেছেন যে সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের যে একীভূতকরণের প্রক্রিয়া, সেটি আসলে চ্যালেঞ্জে পড়ল। কেন বলছেন চ্যালেঞ্জে পড়েছে? ধন্যবাদ। চ্যালেঞ্জে পড়ার কারণটা কিন্তু ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বলে দিয়েছে, তারা একীভূত হচ্ছে না। এইদিকে বেসিক ব্যাংকের কর্মকর্তারা তারা দাবি তুলেছে যে তাদের একীভূত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের যে পদ্ধতিটা, সেইটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে অনেক আগেই। যেমন ধরেন, বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এটি ঠিক আছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু এই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বোর্ড সমস্তটা নিয়োগ দেয়। ফলে এখানে একটা কন্ট্রাডিকশন কিন্তু আছে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা কিন্তু সরকারের, এটা বাংলাদেশ ব্যাংকের নয়। তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা যদি আরেকটি ব্যাংকের সাথে, বেসরকারি ব্যাংকের সাথে মার্জ করাতে হয়, তাহলে সেটার কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, পার্লামেন্টে আলোচনা করার মতো একটা বিষয়। কারণ এটা আপনি চাইলেই সরকারি কোনো সম্পত্তি, সরকারি 1 টাকা যেমন নেওয়া কঠিন, তেমনি 1 টাকা ফেরত দেওয়াটাও কঠিন। সুতরাং বাংলাদেশ ব্যাংকের এই যে একীভূত করার যে প্রক্রিয়াটা, হরে দরে করা, আপনি কেন হঠাৎ করে এতগুলো ব্যাংক আপনার কাছে দুর্বল মনে হলো? তাহলে এতদিন থেকে বাংলাদেশ ব্যাংক কি দায়িত্ব পালন করেছে? কারণ আমরা জানি যে লোন দেওয়ার ক্ষেত্রে যে ব্যাংকগুলোর কথা আমরা বলছি, যে দুর্বলের কথা বলা হচ্ছে, এই ব্যাংকগুলো যখন দুর্বল হয়েছে, তখন কি বাংলাদেশ ব্যাংক তার কি পর্যবেক্ষণ কার্যক্রম তালাবদ্ধ করে রেখেছিল? নিশ্চয়ই না।
বাংলাদেশ ব্যাংকের কি গভর্নরের দায়িত্বে ছিলেন না? একটা মিনিটের জন্য গভর্নরের পদ তো ফাঁকা ছিল না। ডেপুটি গভর্নর বলেন, এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন উপরের দিকে কর্মকর্তাদের বসার জায়গা নেই। তাহলে ব্যাংকের সংখ্যা যখন বেড়েছে, বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সংখ্যাও বেড়েছে, তাহলে একটা লোন যখন দেওয়া হচ্ছে ডিফল্ট হওয়ার, সেই ডিফল্টের দায় কিন্তু বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। কারণ 10 কোটি টাকা বা 20 কোটি টাকা লোন দিতে হলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা পারমিশন নিতে হয় বা তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হয়। অ্যাপ্রুভাল নেওয়া ছাড়া কোনো বড় অঙ্কের লোন দেওয়া যায় না। তাহলে বাংলাদেশ ব্যাংক কিভাবে একটি গ্রুপের হাতে 25% বেশি, যে কোনো ব্যাংকের যে লোন, সেই লোনের টাকা তারা কিন্তু 25% বেশি পর্যন্ত দিয়ে দিতে পারছে। তাহলে তারা যে নীতিমালাটা করলো, এই মার্জারের যে জন্য যে নীতিমালাটা তারা ঘোষণা করলো, এখন সেটার আসলে আইনি প্রক্রিয়াটা কি হবে? এখন ন্যাশনাল ব্যাংক যেতে চাইছে না, ন্যাশনাল ব্যাংক নিজেরাই। জি, এটা আসলে সফল হবে না। তার কারণ হচ্ছে গোড়ায় গলদ আছে, ইন্টেনশনটাই গলদ। আপনি দুর্বল বলে যাদেরকে সবলের সঙ্গে মার্চ করে দিচ্ছেন, এটা তো কোনো একীভূত হওয়ার প্রসেস না। আপনি জোর করছেন, কিন্তু সেটা ইনভিজিবল একটা শক্তি দিয়ে আপনি ডেকে বলছেন আপনারা এর সাথে মার যান, ওর সাথে হন, ওর সাথে। এটা তো আসলে ছেলে খেলা না। আপনি ব্যাংকগুলোকে যদি ভালো করতে হয়, তাহলে খেলাপি ঋণের দিকে নজর দেওয়া দরকার বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংকে সেই এখতিয়ারটা দেওয়া আছে। সুতরাং সেইটা থেকে মোড় ঘুরানোর জন্য আসলে এই একীভূত প্রক্রিয়াটা হরে দরে করছে, যার কারণে বলা হচ্ছে যে আসলে মুখ থুবড়ে পড়বে। সুশান্ত সিনহা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এম এ মান্নান এমপি, কি বলবেন? একীভূতকরণে যে কয়েকটি ব্যাংকই আপত্তি করেছে আমরা দেখলাম, তার মধ্যে ন্যাশনাল ব্যাংক একটি, কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি তো কাজ করেছি অর্থ মন্ত্রণালয়ের কিছুদিন এবং সর্বশেষ প্ল্যানিং সরকারের। এই বিষয়টা গত 3-4 বছর যাবৎ আমি আলোচনায় আসছে। সিরিয়াসলি সামারি আকারে, বিষয় আকারে আমার জানা মতে আসে নাই, কিন্তু বিভিন্ন সময় আমি কথাবার্তা শুনেছি। তার মানে ইট ওয়াজ অ্যারাউন্ড। আমার কষ্ট হয় চিন্তা করতে যে বিষয়টা এত আলোচিত ছিল গত 4-5 বছর যাবৎ, যে বিষয়টা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট ফর দ্য হোল ফিসক্যাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই যে হোমওয়ার্ক করার দরকার ছিল, এই তথাকথিত, সরি টু ইউজ দ্য ওয়ার্ড, নীতিমালা বের করার আগে সাফিসিয়েন্ট হোমওয়ার্ক করা, যারা স্টেক হোল্ডার্স, বিউটিফুল ওয়ার্ড, তাদের সঙ্গে কথা বলা, এগুলো মনে হয় না প্রফেশনালি করা হয়েছে। আই এম সরি টু সে, এইরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে ঠান্ডা মাথায় আমাদের, কারণ এটা একটা অর্গানিক ম্যাটার। ব্যাংক মার্জার, অ্যাকুইজিশন, বাই আউট, লিকুইডেশন, এগুলো হামেশা হচ্ছে, হয় তাদের সিস্টেমের মধ্যে থেকে হয়। বাইরে থেকে চাপিয়ে দেওয়া, নীতিমালা ঠিক করা, বাইরে থেকে নীতিমালা ঠিক করা, এটা মনে হয় একটা ক্রিমিনাল ম্যাটার বা ওইরকম কিছু একটা ব্যাপার। মানে অনেক বিশেষজ্ঞ বলছেন যে এটা আসলে দায় মুক্তি দেওয়ার জন্যই, অনেক ব্যবসায়ীকে দায় মুক্তি দেওয়ার জন্যই আসলে এই প্রক্রিয়াটা করা হচ্ছে। আমি জানি না ভিতরের খবর, তাই মনে করি এটাকে আনপ্রফেশনালি এই বিষয়টা এগুলো করা হয়েছে। এবং আমি আমার ক্ষুদ্র বয়স, আমি তখনও বলেছিলাম 2 জায়গায়, যে লেট দেম ডু ইট দেমসেলফ। তারা নিজেরাই কার সঙ্গে মার্জ হবে না হবে তাদের করতে দেন। ঘটকের বিয়ে 21 শতকে গ্রহণযোগ্য নয়, ছাতা বগরওয়ালা ঘটকের দিন আজকাল নয়। লেট দ্য ইনস্টিটিউশন ডিসাইড দেয়ার ফিউচার। আমি তো ওই দিন যখন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি মার্জারের প্রথম নিউজ আসলো, বলছিলেন 1 বছরের মধ্যে আমি সব ঠিকঠাক করে করে ফেলবো, উইথ ইউ রেসপেক্ট টু হিম। আমি তখনই এই চ্যানেলে বলছিলাম যে এইরকম সাহসী কথা দিয়ে বোধ হবে না, ঠান্ডা মাথায় বসে লং টার্ম প্রফেশনাল পিপল যারা কাজ করে তাদের যে করানো দরকার। জি, প্রফেশনালি কাজটি হয়নি বলে মনে করেন? জি, ডক্টর আহসান এইচ মনসুর, মানে অনেক অর্থনীতিবিদ এই সময় এসে বলছেন যে যথাযথ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে বা যাচাই বাছাই না করে একীভূতকরণ প্রক্রিয়াটা করা হয়েছে, বরং মানে এতে আরও নতুন সংকটের সৃষ্টি করবে বলে তারা বলছেন। মার্জারের আন্তর্জাতিক মানদণ্ডটা কি আসলে, দুটি আর্থিক প্রতিষ্ঠান যদি মার্জার করে? ধন্যবাদ। এখানে দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে ভলান্টারি মার্জার, সেখানে দুটো প্রতিষ্ঠান যদি বরকনে রাজি থাকে, কাজের কিছু করার নাই, সেই অবস্থা সেখানে কিছু করার নাই, দুটো প্রতিষ্ঠান মার্জ হয়ে যাবে। যেটা দুটো সবল প্রতিষ্ঠান হতে পারে, দুটো দুর্বল প্রতিষ্ঠান হতে পারে। এখানে যে ইস্যুটা হচ্ছে যে যদি 20টা ব্যাংক বা 5টা ব্যাংক যদি খুব দুর্বল থাকে এবং তারা যদি সত্যি সত্যি খুব দুর্বল হয়, তাহলে মার্জার হবে কার সাথে হবে এই বিষয়ের সিদ্ধান্তগুলো কিন্তু ওই ব্যাংকের হাতে আর থাকে না। ইটস নট এ চয়েস। ব্যাংকগুলোকে তখন বলে দেওয়া হয়, সেন্ট্রাল ব্যাংক এবং ট্রেজারি অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একসাথে মিলে পলিটিক্যাল কমিটমেন্ট
একেবারে সেখানে ফুললি থাকতে হবে, ব্যাকিং থাকতে হবে। ওভারনাইট এই সপ্তাহে আমেরিকাতে একটা ব্যাংকে তারা জোরপূর্বক মার্চ করে দিয়েছে। কিভাবে করে? ব্যাংকের বোর্ডকে ভেঙে দেওয়া হয়, ব্যাংকের যে মালিকানা ছিল সেটাকে শূন্য করে দেওয়া হয়, এবং ব্যাংকের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কুইকলি অ্যাসেস করে এক রাতের মধ্যে তারা আরেকটা পাত্র খুঁজে কন্যাদান সম্পন্ন করে, অর্থাৎ ব্যাংকটাকে মার্চ করে দেয়। এখানে বেশি সময় ক্ষেপণ করার কোনো স্কোপ থাকে না, করা উচিত নয়। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এই প্রসেসটার উপর আস্থা থাকা মানুষের সবার। দ্বিতীয়ত হচ্ছে এটার পলিটিক্যাল ইকোনমি সাইডটাকে আগেই ম্যানেজ করে রাখতে হবে। এখানে বাংলাদেশে যেটা হয়েছে সেটা আমার কাছে খুবই আনাড়িভাবে মনে হচ্ছে যে করা হয়েছে, যে পলিটিক্যাল ইকোনমিটাকে তারা আমলে সেইভাবে ম্যানেজ করে নাই, যে কারণে বাংলাদেশের মতো দেশে যেখানে সবকিছুই পলিটিক্যাল ইকোনমি দ্বারা নির্ধারিত হয় সেখানে থমকে গেল। যখনই আমি দেখলাম যে দুর্বল ব্যাংকের বোর্ড বলছে আমরা মার্জ হব না, এই সক্ষমতা এই ক্ষমতা তাদের থাকে না বিদেশে, অন্যান্য উন্নত দেশে তাদেরকে কোনো কিছু বলার ক্ষমতাই দেওয়া হয় না। ব্যাংকটাকে লিকুইডেট করে ফেলা হবে এবং করে মার্জ করে দিবে তারা এখানে কোনো ওই বোর্ডের কোনো অস্তিত্বই থাকবে না। সেটাই হচ্ছে প্রকৃত ফোর্সড মার্জার, যেটাকে আমরা, এবং এই ক্ষেত্রে এটা তো ফোর্সড মার্জার। কারণ বেসিক ব্যাংকের কথাই ধরি বা পদ্মা ব্যাংকের কথাই ধরি, এগুলো তো হচ্ছে নন এক্সিস্টেন্ট ব্যাংক, এগুলোর কোনো অস্তিত্ব থাকারই কথা না বহু আগে থেকেই। এগুলোকে বহু আগেই মার্জ করে দেওয়া উচিত ছিল বা লিকুইডেট করে দেওয়া উচিত ছিল, যে ঠিক আছে প্রত্যেককে আমরা 1 লক্ষ টাকা যেটা গ্যারান্টির মিনিমাম আছে ওইটা দিয়ে বাকিটা পরে দেখা যাবে, অ্যাসেট সেল করার পরে যেটা পাওয়া যায় সেটাকে আমরা দেব। অথবা সরকার চাইলে আরেকটা জিনিস করতে পারতো, যে আমরা 5 লক্ষ টাকা করে সব ডিপোজিটরকে দেবো, তাহলে 95% ডিপোজিটার্স কাভার্ড হয়ে যেত। বাকি যাদের অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তারা এখানে ধরা খেত। কিন্তু সেটা কিন্তু সরকার সেভাবে করে নাই। তো যাই হোক, আমি মনে করি যে পুরো জিনিসটাই একটা হযবরল হয়ে গেছে। এখানে পলিটিক্যাল কমিটমেন্ট কতখানি দৃঢ় ছিল আমার মনে হয় না সেটা কতখানি দৃঢ় ছিল। যে সিগন্যাল পেয়েছিল বাংলাদেশ ব্যাংক সেটা হয়তো একটা দুর্বল সিগন্যাল, সেটা পরে আনডান হয়ে গেছে। পলিটিক্যাল কমিটমেন্ট এখন আর নাই সেটার পেছনে, যে কারণে দুর্বল ব্যাংকের বোর্ডও সাহস পায় বাংলাদেশ ব্যাংককে কাজকর্ম দেখাতে। এই সাহসটা তো তাদের পাওয়ার কথা নয়, এই সাহসটা কেন পাচ্ছে? তো পলিটিক্যাল ইকোনমি ইস্যু, সেইখানে নজর দিতে হবে বাংলাদেশ ব্যাংক। এম এ মান্নান, মানে সংসদে প্রশ্ন উঠেছে আজকে যে দায় দায়িত্ব আসলে কে নেবে? যারা ব্যাংকগুলোর এই খারাপ অবস্থার জন্য দায়ী তাদের কি শাস্তি হবে? সে সম্পর্কে বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো নীতিমালায় কিছু বলা হয়নি, কিছু করা হয়নি। মানে যারা দায়ী ব্যাংকটাকে এই দুর্বল অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে তাদের শাস্তির বিষয় আপনি বলছিলেন যে দায় মুক্তির মনে করেন না আপনি, কিন্তু তাদের শাস্তির কোনো নীতিমালাও মানে শাস্তির কথাও বলা হয়নি। আমি শাস্তি শব্দটা এই পর্যায়ে ইউজ করবো না, জবাবদিহিতা সেইটাও তো প্রক্রিয়া আছে। আপনি একজন আমলা বা আমি একজন রাজনীতির লোক চাইলেও তো আই ক্যানট বাই অর্ডার ডু ইট, ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে। এবং হিয়ার ইজ দ্য ক্যাচ, ডিউ প্রসেসে যখন এই বিষয়টা ঢুকবে, এই ব্যাংক মরে গিয়ে 2-3 বার পুনর্জন্ম পাবে, ডিউ প্রসেস শেষ হবে না। এই দেশে যে লিগেল কোয়াগমায়ার, এই মনসুরুল এগ্রি উইথ মি, সুতরাং এইসব ব্যাপারগুলোকে যে স্পেসিফিক ওয়েজ অফ ডুইং স্পেসিফিক থিংস, এই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি মনে করতে ইট ইজ গন, দিস ব্যাংক ইজ নো মোর ভায়াবল, গভর্নমেন্ট শুড হ্যাভ বট ইট আউট, কিল ইট নিজে। আমাদের সামনে উদাহরণ আছে, কয়েক বছর আগে যে দীপ বন্ধু একজন এমপি সাহেবের একটা ব্যাংক আমরা টেক ওভার করলাম, কি নামটা ভুলে গেলাম, সরকার টেক ওভার করলো, স্টেডিয়ামের বাইরে ওর বিরাট অফিস ছিল, নামটাই মনে আসতেছে না। It was taken over, new bank was formed and shareholderদেরকে যেটা বললেন মন্ত্রী সাহেব কত পরিমাণ পর্যন্ত আমরা রিডিম করা হয়েছিল, it could have been that way। এখন হবে কি, এখন নট অনলি বাজার তো অলরেডি মুখ থুবড়ে পড়তেছে, কোনো খুশি লোভেরা এমন সব বক্তব্য রাখছেন এখানে এসে, সেমি পলিটিক্যাল সেমি ইকোনমিক, এবং ইট সেন্ডস এ রং মেসেজ টু দ্য হোল সিস্টেম। এই যেটা কথা উঠছে, সরকারি ব্যাংক তারা বলছে তারা যাবে না। সরকারি যদি সিদ্ধান্ত হয়ে থাকে, সেন্ট্রাল ব্যাংক রিপ্রেজেন্ট দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাহলে হাউ এজ এ গভর্নমেন্ট অন ব্যাংক, হাউ ক্যান আই কাম আউট এন্ড সে যে আমি ওখানে যাব না?
আই হ্যাভ নো রাইট আইনগতভাবে, কিন্তু আমি এটা করছি। তার মানে তার সঙ্গেও ইভেন উইথ ইউর ডোমেস্টিক সার্ভেন্টও যদি হয়, ইউ হ্যাভ টু সাউন্ড হিম আউট যে কালকে সকাল থেকে আমি তোমার ডিউটি টাইম চেঞ্জ করতেছি। তার মানে যেটা মনসুর ভাই বললেন, আমি বলছিলাম ও পেশাদারি, উনি এটা হজবর হলো কিছু বললেন। I am not blaming anybody, কেউ ইচ্ছে করে করে না, it can be very innocent failure also. But the damage is done. Road to hell is paved with good intentions. নরকে যাওয়ার পথ সোনালি পাথরে ঢাকা, এই এনাদার সোনালি পাথর। সুতরাং টাইম ইজ দেয়ার, এটাকে শক্তভাবে ধরে নিয়ে দাস পার নমর। কালকেই বসে সেন্ট্রাল ব্যাংক উইথ দ্য কুশিল অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং সিনিয়র পিপল এবং একাডেমিক যারা আছে, সুন্দরভাবে একটা বেরিয়ে আসার পথ বাইর করতে হবে। ক্ষতি যা আবার হয়ে গেছে, আর জন্য এটা বাইরে প্রচার না হয় বা এর জন্য গড়িয়ে না যায়, এটুকু আমি এজ এ নন প্রফেশনাল, নিজেকে প্রফেশনাল লোক নিয়ে মন্ত্রী সাহেবরা বলবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। জি, ডক্টর আহসান এইচ মনসুর, মানে অনেক দুর্বল ব্যাংক যেগুলো একীভূতকরণের লিস্টে আছে, তারা বলছে যে মানে আরও ভালো করা যায় কিনা। বিশেষ করে আমি যদি ন্যাশনাল ব্যাংকের উদাহরণই দেই, তার পরিচালনা পর্ষদ বলছিল যে তারা আসলে চেষ্টা করে দেখতে চান আগামী ডিসেম্বরের মধ্যে তারা খেলাপি ঋণ বা সাধারণ ঋণ সেগুলো আদায় করার জোরদার নানান পদক্ষেপের রোডম্যাপ তারা দিয়েছেন। তারা নিজেদের উন্নতি করতে চান, মানে এটা সম্ভব কিনা? ডক্টর আহসান এইচ মনসুর একটু আনমিউট করে নেবেন। প্রথমত আমি বলবো, যদি সম্ভব হতো তাহলে এতদিন কেন হয়, সেটা একটা বিষয়। তারা বলতে পারেন যে আমরা এখন নতুন ম্যানেজমেন্ট, আমরা নতুন বোর্ড এসেছি, আমরা করবো, ভালো কথা। আমি আই উইল গিভ দ্য বেনিফিট অফ ডাউট। কিন্তু বেনিফিট অফ ডাউটটা কি? হু ইজ দ্য স্ট্র্যাটেজিক পার্টনার? কে 1000 কোটি টাকা দিচ্ছে? তার নাম কেন প্রকাশ করা হচ্ছে না? তারা কারা? বলছেন যে 4000 কোটি টাকা আমরা নিয়ে আসবো, ঠিক আছে, 4000 কোটি টাকা নিয়ে আসুন, পুট দ্য মানি অন দ্য টেবল। সেটা কোথায়, কারা দিচ্ছে? দে হ্যাভ টু বি ক্রেডিবল। আমি যদি চোরাচালানের টাকা নিয়ে এসে এখানে ব্যাংক কিনি বা অন্য একটা ব্যাংকের থেকে ঋণ নিয়ে এসে আবার একটা ব্যাংক কিনি, সেটা তো কোনো টাকা হলো না। এটা টাকার সোর্স, টাকার ক্রেডিবিলিটিটা দেখাতে হবে। এবং যারা নিবেন, যারা স্ট্র্যাটেজিক ইনভেস্টর হিসেবে এই ব্যাংকের সাথে আসতে চাইছেন, তারা কারা, তাদের পরিচিতি কি, তাদের কি রূপ, আমরা কিছুই জানি না। একটা ব্যাংকে এমনি এমনি মালিকানা দিয়ে দেওয়া যায়? সেখানে এই জায়গাগুলোর প্রশ্ন, হার্ড কোয়েশ্চেন্স শুড হ্যাভ বিন রিজলভ বিফোর বাংলাদেশ ব্যাংক উড ইভেন পারমিট তাদেরকে যে তোমরা এই ধরনের ঘোষণা যেতে পারো। তারা যেতে পারে না। বাংলাদেশ ব্যাংক তাদেরকে একেবারেই এই ধরনের পারমিশন আগে ভেটিং করা উচিত ছিল। তোমরা দেখাও আমাদেরকে তোমরা কার টাকা নিয়ে আসতেছো, কিভাবে তোমরা এটাকে টার্ন অ্যারাউন্ড করো, হোয়াট ইজ ইউর প্ল্যান, এবং সেই প্ল্যানটা পাবলিকলি ডিসকাস করতে হবে, ডিসকোর্সে যেতে হবে। সেটা তো দেখছি না আমরা। এখানে কেন লুকোচুরি করার কি আছে? আমি রিস্ট্রাকচারিং করবো, আমি পার্টনার নিয়ে আসবো 4000 কোটি টাকা, বলুক তারা কে, সেটা তো বলছে না। জি, মানে সেক্ষেত্রে তাহলে আর্থিক খাতে তো সংস্কার দরকার, এবং এমনকি যে তারা ঋণ, তারা খেলাপি ঋণগুলো সংগ্রহ করার কথা বলছে, সেই প্রক্রিয়াগুলো আসলে সামনে আসা উচিত কিনা, যে তারা কি প্রক্রিয়া এতদিন পারলো না, এখন কি করে তারা ডিসেম্বরের মধ্যে পারবেন, সেটা কি আসলে বিশ্বাস করা যায়? তার মানে এটা ডক্টর আহসান এইচ মনসুর, এটা আমরা বিশ্বাস করতে পারি না, কারণ এই ধরনের কোনো টার্ন অ্যারাউন্ড আমরা দেখি নাই। যে ঋণগুলো বছরের পর বছর খেলাপি হয়ে গেছে, যে ঋণগুলো হয়তো টাকা বিদেশে চলে গেছে, সে টাকা কিভাবে আসবে? হ্যাঁ, আসতে পারে। হয়তো দেখা যাবে যে নতুন মালিকানার নাম করে ওই টাকাকে তারা আবার যেটাকে বলে রাউন্ড ট্রিপিং, সেভাবে হয়তো নিয়ে আসতে পারে। কিন্তু সেটা কি আমাদের কাম্য? আমরা কি চাই যে এই চোরাচালান করা টাকা আবার বৈধ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবে বিদেশি বিনিয়োগ হিসাবে? সেটা তো আমরা চাই না। আমরা চাই স্বচ্ছতা। একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টর মাস্ট বি স্ট্র্যাটেজিক ইনভেস্টর। তারা আরেকটা ব্যাংক হতে হবে, বিদেশি ব্যাংক, যেটা পরিচালনা তাদের অভিজ্ঞতা আছে, তারা এটাকে হেল্প করতে পারে, সেই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে মার্জ হতে পারে। অপরিচিত কিছু লোক এসে বললো আমি 1000 কোটি টাকা দিলাম, আমি ব্যাংকটা কিনে নিলাম। এটা কি মুদির দোকানের জিনিস বিক্রি হচ্ছে? এটা তো হতে পারে না। একটা ব্যাংক ইজ এ ব্যাংক। ব্যাংকের একটা স্যাংটিটি থাকতে হবে, ব্যাংকের একটা ইন্টিগ্রিটি থাকতে হবে, যেটাকে বলা হয় যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যারেক্টার অফ দ্য পিপল রানিং দ্য ব্যাংক। সেই জায়গাগুলো যদি পরিষ্কার না হয়, বাংলাদেশ ব্যাংক কখনোই তাদেরকে ছাড় দিতে পারে না, কখনোই তাদেরকে বলতে পারে যে তোমরা স্বাধীনভাবে কাজ চালাও, তোমাদের কথাকে আমরা বিশ্বাস করলাম। জি, এম এ মান্নান এমপি, মানে এখন যে এই মার্জার প্রক্রিয়াটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল, কিন্তু এটাও তো ঠিক যে আর্থিক খাতে তো আসলে সংস্কার আমরা দীর্ঘদিন ধরেই আমরা দাবি করে আসছি, এটা প্রয়োজন আমাদের অর্থনীতির জন্য বর্তমানে।
সেই জায়গায় আসলে উপায় কি তাহলে? আমি এখন যেটা মনে করি, আমি একজন কি বলবো রক্ষণশীল মানুষ এই ক্ষেত্রে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। যেটা হবার তো হয়েই গেছে। আমাদের ভয় ছিল এটাকে একটা অ্যাডভেঞ্চারাস বইতে করা হচ্ছিল। এখন যেটুকু হয়েছে বন্ধ করে বসে সবার সঙ্গে বসতে তো হবে না। নোট উইথ দ্য রবার ব্যারন্স, যারা টন টন বাইরে নিয়ে গেছে, আবার মন্ত্রী সাহেব বললেন ওই টাকা আবার দেশে আনছে ইনভেস্ট করার জন্য। এইসব কথাবার্তা যখন বাজারে থাকে, ইউ লুজ ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা হারায়, হুইচ ইজ ট্রাস্ট লস হয়। যাক, এটা কোনো ড্রামাটিক্সের ব্যাপার নয়। সেন্ট্রাল ব্যাংকের যথেষ্ট পাওয়ার আছে, দে শুড বি অ্যালাউড টু অপারেট ইন্ডিপেন্ডেন্টলি, ফুললি উইদিন দ্য রুলস অ্যান্ড দেয়ার এক্সপিরিয়েন্স। এবং যেটা হওয়ার হয়ে গেছে এইটাকে টপ করে দিয়ে দরজা জানালা বন্ধ করে বসে রিভিউ করে ওয়ান বাই ওয়ান যেন আগানো হয়। এইটাকে কোনো প্যাকেজ ডিল এখানে চলে না। ইট ইজ এ বিল্ডিং ব্লক সিস্টেমে যেতে হবে একটু একটু করে। এটা আমার সাধারণ জ্ঞানী মনে হচ্ছে। আমার আর দুই একটা জেনারিক প্রবলেম যেটা আমাদের ব্যাংকে আছে, এই যে টাকা লুটপাটের, ফেরত না দেওয়া ইত্যাদি, আমরা মাঝে মাঝে খবর কাগজে পড়ি, এটা একটা দস্যুমোহনের গল্পের মতো মনে হয়, বাট এটা বন্ধ হওয়া দরকার। এই ধরনের কথাবার্তা এটা আলটিমেটলি জনমনে নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। এবং পলিটিক্যাল পাওয়ার যারা আছে, আমি একজন পলিটিক্যাল কর্মী, অহেতুক আমাদের উপরে গোটা ব্লেমটা এসে পড়ে যায়। তার দুই দিক থেকে বুঝতে পেরেছেন যে আমরা উই আর নট অ্যালাউড, দে আর নট অ্যালাউড বাই আস টু ডু ইট, তারা যখন করেছে তাদের ফেইলিয়রটা আমাদের মাথায় চলে আসে। কি করা যাবে? জি, এম এ মান্নান এমপি এবং ডক্টর আহসান এইচ মনসুর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদ যুগে।